করো না বোন, দুঃখ করো না। ঠাকুরপো এখন তোমাকে চিনতে না পারলে কি হয়েছে, যখন আমাদের কাছে সব কথা শুনবে তখন নিশ্চয় চিনতে পারবে। আর তখন দেখো, তখন ও নিজের থেকে তোমার সঙ্গে পরিচয় করতে ছুটে আসবে বোন, ও নিজেই ছুটে আসবে। মা বৃষ্টি, যে উপকার তুমি আমার করলে, আমি জানি সে ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। তবে আমি তোমার দিদিকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি আমি নিশ্চয়ই রক্ষা করব। তুমি যেখানে গিয়ে সুখে স্বচ্ছন্দে জীবন যাপন করতে পারবে, আমি তোমাকে সেখানেই পাঠাবো। তোমার সুখের জন্য যত টাকা খরচ হবে সব টাকা আমি তোমাকে দেব। মঙ্গলময় ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি, তিনি যেন তোমার সকল মনস্কামনা পূর্ণ করে পূর্ণ করে পূর্ণ করে। না বাবা না, পৃথিবীর কোথাও গিয়ে আমি সুখী হতে পারবো না বাবা। রাজভোগ খেলেও আমার জীবনে শান্তি ফিরে আসবে না বাবা। আমি যে কি চাই, কাকে বলবো? কে বুঝবে? কে বুঝবে আমার মনের ব্যথা? কে বুঝবে না? কে বুঝবে না? কে না? শেষ পর্যন্ত আমাকে চিনতে পারলো না কেন ঠাকুর? তুমি বলো ঠাকুর, বলো বলো। বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। অন্ধক্ষণে অন্তরে থাকে যিশু না, সবাই জানি তারি কথা। বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। অন্ধক্ষণে অন্তরে থাকে যিশু না, সবাই জানি তারি কথা। বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। যত বেদনা বিজিরি মতো করে যেত গোবনা, যদি এমন হতো যত বেদনা বিজিরি মতো করে যেত গোবনা। লালে লালে ফুলে ফুলে ভরে যেত গান, দূর থেকে দেখি তারে যেত গোচেনা। বুঝবে না, কেউ বুঝবে না মনের গভীরতা। অন্ধক্ষণে অন্তরে থাকে যিশু না, সবাই জানি তারি কথা। বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের। নাটক নাটক এগিয়ে চলেছে, শত বাধা বিপত্তির মধ্যে দিয়েও সরকার নাটক দ্রুত গতিতে এগিয়ে চলেছে। যবনিকার আর বেশি দেরি নেই, আর সেই যবনিকার সঙ্গে সঙ্গে নতুন করে শুরু হবে আমার নতুন অধ্যায়। ম্যাম সাহেব, একে সিংজি, আপনি ওদেরকে নিয়ে জানি। ও লোক যাবে না ম্যাম সাহেব। যাবে না? কিন্তু কেন যাবে না? সে তো হবেই বলতে পারবে না ম্যাম সাহেব। তবে কি আমাদের উদ্দেশ্য ওরা জানতে পেরে গেছি? না 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 না, তা কি করে সম্ভব, তা কি করে সম্ভব? কিন্তু এই সিংজিকে তো আমার সন্দেহ হচ্ছে, ও আবার আমাদের
চেষ্টা করছিল তো, তার জন্য আমাকে একটু যাচাই করে দেখতে হবে। তার জন্য যা যা করার আমাকে তাই করতে হবে। ওর সঙ্গে আমাকে তো একটু প্রেম মাখানো অভিনয় করতেই হবে। শুনিয়ে ম্যাম সাহেব, আমার একটা জরুরি কাম আছে, আমি এখন আসছি। একটু বসো, চলে দিও না, একটু বসো, চলে দিও না, চলে দিও না, চলে গেলে এ মনটা ফিরে পাবে না। হায় না, হায় না, একটু বসো, চলে দিও না, একটু বসো, চলে দিও না, যেও না চলে, চলে দিও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না। হায় না, হায় না। এখনই রাতের আঁধারে কি খেলা হবে কি জানে, এসেছি ভালোবাসতে কতটুকু তাকে জানে। আমায় ছেড়ে সরে দিও না, আমায় ছেড়ে সরে দিও না, যেও না সরে, চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না। হায় না, হায় না, না, হায় না। ম্যাম সাহেব ছাড়েন, এ কি করছেন, ছাড়েন। আচ্ছা, আমার যদি কোনো বিপদ হয় বা কেউ যদি আমাকে মারার চেষ্টা করে, তখন আপনি কি করবেন? তখন আপনার জান বাঁচাতে আমি भी জান দিতে তৈয়ার হয়ে যাব। সত্যি বলছেন? একদম সাজ বাত বলছি ম্যাডাম, আমি যার নিমক খাই তার সাথে গুদ্দারি করি না ম্যাম সাহেব। সর্বনাশ হয়ে গেছে দিশা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আকাশ স্মৃতিশক্তি ফিরে পেয়েছে। তাহলে এখন উপায়? এখন একটাই মাত্র উপায় আছে, এটা হলে তুমি। আমি? হ্যাঁ তুমি। যেমন করে তুমি পলাশকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছিলে, তুমি আকাশকে যদি নিমন্ত্রণ করে নিয়ে আসতে পারো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে দিশা। আমি আমি তোমাকে বলছি দিশা, একমাত্র তুমিই পারো। বলো না দিশা, আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি দিশা। ভালোবাসেন? যে তার সহজ সরল পতিব্রতা স্ত্রীকে ভালোবাসতে জানে না, সে কিনা ভালোবাসবে আমাকে? এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি প্রতাপ বাবু, আপনি আমাকে কোনোদিনই ভালোবাসেননি। শুধু আপনার কাজটা গুছিয়ে নেওয়ার জন্য এতদিন আপনি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছেন। তাই এখন থেকে আমি আমার কাজটা গুছিয়ে নেওয়ার জন্য আপনার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি মাত্র। কাঁচা মাটিতে পা দিয়ে প্রতাপ কখনো চলে না দিশা। তার আগেই আমি তোমাকে ওই প্রতাপ বাবু, ऐसा करो नहीं तो तेरा खोपड़ी उड़ा दूंगा। শোনো দিশা, তুমি সিংজির সঙ্গে হাত মিলিয়ে আমার সঙ্গে যে বেইমানিটা করলে, হিসাবটা কিন্তু আমি সুদে আসলে নিয়ে নেব। আই সুদে এম আসলে। সরি, ভেরি সরি। আমার সব কাজ শেষ, আপনি এখন আসতে পারেন। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে আপনার মামার কাছে গিয়ে প্রমাণ সহ আপনার এই অমানুষের মুখোশটা আমি টেনে খুলে দিয়ে আসবো। वरना कुछ डरना আছে ম্যাম সাহেব, আমি এখন আসছি। এই! কালকে ওটা দেখেছিস, কালকে ওঠে যে নিজের ছায়াকেও ছোবল মারে। আমি সেই কালকে ওঠে, তো জেনে মুঝে কালকে উঠে লেজে পা দিয়েছিস, ছোবল কিন্তু তোকে খেতেই হবে। ছোবল।
কমিশন নয় রে বেঈমান। আমি প্রতাপ প্রতাপ রায় চৌধুরী। আমি মুখে কিছু বলি না, কাজ করে দেখাই। এখন থেকে সব পাপের খেলা শেষ। এখন শুধু नहीं नहीं मैम साहब, और एक काम बाकी रह गया जी। আরো এক কাজ। এখানে একটা সিগনেচার করে দিজিए। একই এসবটা আমার। হ্যাঁ, হ্যাঁ। এসব আপনি কোথায় পেলেন? আপনার আলমারি ভাঙিয়ে। সিদ্ধি! চুপচাপ সই করে, नहीं तो যে পিস্তল দিয়ে আপনার জান বাঁচিয়েছি সেই পিস্তল দিয়ে আপনার জান নিয়ে নিব। সই করেন। করছি করছি করছি, সই করছি। এখন আপনার ছুটি, আপনার সব কম শেষ। একদিনে পেপার একজনা থেকে চুরি করে নিয়েছিলেন, আজ আপনার থেকে আমি ডাকাতি করে নিলাম। তিশা ম্যাডাম, ইট भी মারলে পাটকেল তো খেতে হবে। কি আমার কি হলো? কি আমার কি সর্বনাশ হয়ে গেল? কিন্তু এখন আমি কি করব? হ্যাঁ, কোথায় যাব? কোন দিকে যাব আমি? আমি কার কাছে যাব? বলে দিলে আমি যখন এসে পড়েছি তখন এখান থেকে তোমায় কোথাও যাওয়া হবে না সুন্দরী। একই তুমি তুমি আমার ফ্ল্যাটে তোমাকে নিয়ে যেতে এলাম গো সুন্দরী। কোথায় গো? জেলে গেলে সালা অনেক অনেক টাকা পাবো গো, টাকা। চলো তোমাকে আমি সেখানে নিয়ে যাবো, চলো। এই! আমার হাত ছাড়! আমার হাত ছাড় বলছি, কুত্তা! কি বললে? কুত্তা? আমি কুত্তা? সারে তোর এত তেজ! ঠিক আছে, ঠিক আছে, সালা তোর এই তেজ আমি এখনই খতম করে দেবো। এই বাজো, हाथ उठा लो, नहीं तो तेरा जान से मार डालूंगा। भाग भाग साले कुत्ते, भाग। কবে সালা তুই কে রে? এই সেজে সেজে সেজে, এই সেজে বন্দুকটা নামাও, সেজে বন্দুকটা নামাও না সেজে। এই দেখো সেজে, আমি কিন্তু ওই টাকার গোলাম, টাকার গোলাম। ঠিক আছে সেজে, আমি আমার এই চুরি ভেতরে ঢুকে দিলাম। এবার তুমি তোমার বন্দুকটা নামে নাও। আমি সালা যে জায়গার মানুষ সে জায়গাতেই চলে যাব সিনজি। এই যে সুন্দরী, भाग भाग साले कुत्ते। আচ্ছা, একটা ব্যাপার আমি কিছুতে বুঝতে পারছি না। একটু আগে আপনি আমার মাথায় পিস্তল ঠেকে আমার থেকে সব কাগজে সই করে নিয়ে আপনি এখান থেকে চলে গেলেন। সেই আপনি আবার ফিরে এসে একটা গুন্ডা বদমাইশ পাঁচু গোপালের হাত থেকে আপনি আমাকে বাঁচালেন। আচ্ছা, সত্যি করে বলুন না, আসলে আপনি কে? এ কি ছোট বাবু আপনি? যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা, একটা ভয়ঙ্কর রকমের দুশ্চিন্তা আমার মনের মধ্যে অনুভব করছি। ওই মেয়েটা, ওই অজানা অচেনা মেয়েটাকে নিয়ে আমি বেশ ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। আমি বুঝতে পারছি না, যেভাবে ও অহরহ আমার পিছনে পড়ে আছে, আমি বুঝতে পারছি না আমি ওর হাত থেকে কেমন করে বাঁচাবো। ও আমার মনের এই অব্যক্ত যন্ত্রণার কথা আমি কাকে জানাই? কেন গো, তোমার মনের কথা কি আমাকে বলা যায় না? হ্যাঁ? কি হলো, তুমি এভাবে দূরে সরে যাচ্ছ কেন? না মানে? আচ্ছা, তুমি সবসময় কি ভাবো বলো তো? তুমি নয়, তুমি নয়, তুমি নয়, আপনি করে কথা বলুন। আপনি কন্যাসিনীর প্রাণ থেকে গেরুয়া বস্ত্র খুলে নিয়ে তাকে পরাতে চাইছো কপটি? কি আপনি আমার কথাগুলো আমাকেই শোনাচ্ছেন? তুমি তো তোমার স্বপ্নের রং নেই, তোমার স্বপ্নের জাল তুমি আমাকে দিয়ে বোনাচ্ছ, তা কি তুমি জানো? কি
এ তো আমার জীবনের প্রথম প্রেমের কথা, এটা আপনি জানলেন কি করে? এটা আমার জীবনের প্রথম ভালোবাসার ব্যথা, তাকে তুমি জানো? লতার মতো কেন কেন আপনি আমাকে বারবার জড়াতে চাইছেন? তোমার সংসার, পরিবেশ, পরিস্থিতি আমাকে অক্টোপাসের মতো জড়িয়ে রাখতে চাইছে, তাকে তুমি জানো? তবু তো আপনাকে এখান থেকে চলে যেতে হবে। আমার চলে যাওয়ার পথে তোমার অবচেতন মনে অনুভূতির ভাষা সেই মুঠো মুঠো ছড়ে দিয়েছো কবে? আপনাকে আপনাকে কিন্তু আর বেশি দিন এখানে থাকা চলবে না। তোমার চলে যাওয়ার কথাটা আর তুমি দ্বিতীয়বার তোমার মুখ থেকে উচ্চারণ করবে না। আমি সব জানি, ও তো একটা গণিকার মেয়ে, আমাকে সুস্থ করার সুযোগ নিয়ে আমার ঘাড়ের উপর জাঁকিয়ে বসতে চাইছে। আমার বুকের ভিতর ঘুমিয়ে থাকা সেই স্বপ্নের পাখিটা আবার কি মিষ্টি সুরে গান গাইবে? ও তো একটা নোংরা মেয়ে, যেভাবে হোক ওকে এখান থেকে তাড়াতেই হবে। আমি কি জানতাম বৌমা, বৌদি এই সুন্দর শব্দগুলো আমার স্বপ্নসাদের ফুল ফুটাবে? না না না, ওকে আর কোনোভাবে এখানে প্রশ্রয় দেওয়া চলবে না। বড় বৌদি স্নেহ, ঠাকুরপুর ভালোবাসা, এই সব কিছুকে আমাকে হারাতে হবে। হ্যাঁ হ্যাঁ, হারাতে হবে। দোহাই মেজ বাবু, দোহাই, আপনার জীবন থেকে আপনি আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। আপনার কাছে আমার একটাই অনুরোধ। বৌমা, বৌমা, এই যে বৌমা, একই বৌমা, তোমার চোখে জল? না বাবা, ও কিছু নয়, আজ কদিন হলো একটু ঠান্ডা লেগেছে তাই। বুঝেছি মা, বুঝেছি। দিন রাত জেগে একটা বছর তুমি ওর সেবা যত্ন করেছো। কি নারী কি পুরুষ একাকী কোনো মহান কাজ করতে পেরেছে? তাই তো কবি নজরুল ইসলাম লিখে গেছেন, আমি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাকে রূপ, রস, মধু, গন্ধ, সুনির্মল। তাজমহলের পাথর দেখেছো? দেখিয়াছো তাহার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী। বাহিরিতে সাজান, বাহিরিতে সাজান, বাহিরিতে সাজান। বৌমা, 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 একই বৌমা কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে চলে গেল কেন? আমি জানি না বাবা। জানিস না? সত্যি তুই কিছুই জানিস না, নাকি জেনেও না জানার ভান করছিস? বাবা, আমি একজন শিক্ষিত, রুচি সম্পন্ন, সাবালক ছেলে। আমার ভালো মন্দ বিভেদের বোধ আছে, তাই আপনাদের এই পীড়াপিড়িতে কাউকে আমি আমার সাথে জড়াতে পারবো না। আকাশ! তাছাড়া ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না। বাহ, 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 বাহ। যে নিজের জীবন বিপন্ন করে আজ তোকে সুস্থ করে তুললো, তাকে তুই সহ্য করতে পারছিস না? বেশ, এই বাড়ি থেকে ওই মেয়েটিকে বের করে দিয়ে আমি তোর সকল মনস্কামনা পূর্ণ করব। হ্যাঁ, পূর্ণ করব, পূর্ণ করব। একটা ভয়ঙ্কর রকমের দুশ্চিন্তা আমার মনের মধ্যে অনুভব করছি। ওই গণিকা মেয়েটা আমার ভাবার ভালোবাসার মণিঘরে পরশ মণি হয়ে বসে আছে। কোনো উপায় আমি পাচ্ছি না। আচ্ছা, ভোরবেলা যদি ওই গণিকা মেয়েটাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই, আর তারপর বাবাকে গিয়ে বলি, বাবা, ওই মেয়েটা আমার সঙ্গে ঝগড়া করে পালিয়ে গেছে। না 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 না, এটা কি করে সম্ভব? এটা কি করে হয়? এটা কি করে হয়? আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দোহর নানে আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দহন দানে আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার
ওই দেবালয়ে প্রদীপ করো, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ। না না না, ও তো আমার স্ত্রী অসীমা নয়, তাহলে কেন কেন আমি বারবার ওর প্রতি আকৃষ্ট হচ্ছি? কেন তো রাখতে পারছি না? কেন কেন আমার বারবার মনে হচ্ছে ও কোনো সাধারণ রমণী নয়, কালিদাসের কাব্য মালঞ্চে বিরহী যজ্ঞের সামনে উজ্জয়িনী রেবা নদীর জলে ছায়া পড়া এক অপরূপ জ্যোৎস্না মাকা যক্ষিণী। না না না, তুমি তো আমার আবেগকে প্রশমিত করতে হবে, কারণ আমার কাছে ওর একটাই পরিচয়, ও শুধু একটা বরাঙ্গনা। Yes! শুধুমাত্র বরাঙ্গনা। না না না, আমি তোর কোনো কথাই শুনবো না। তুই মানুষ নস, তুই একটা অমানুষ। দিদি না, তুমি বিশ্বাস করো দিদি, বিশ্বাস করো, আমি ওই পাপের পথ থেকে ফিরে এসেছি গো দিদি, আমি পাপের পথ থেকে ফিরে এসেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও না দিদি। না, তোর কোনো ক্ষমা নেই। তোরই জন্য বৃষ্টির জীবনটা আজ ছারখার হয়ে যাচ্ছে, তোরই জন্য ফুলের মতো একটা মেয়ে দিন দিন শেষ হয়ে যাচ্ছে। দিদি দিদি, আমি বৃষ্টির কাছে যাবো দিদি, তাকে আবার আমি ফিরিয়ে আনবো দিদি, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করবো দিদি, একটি বার তার কাছে যাওয়ার অনুমতি দাও না দিদি। হ্যাঁ দিদি, আমি তোমার পাচো ওই জানোয়ার প্রতাপ রায় চৌধুরীর প্রলোভনে পা দিয়ে ওই জানোয়ারটা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। ওকে আমি ছাড়বো না দিদি, ওই জানোয়ারটাকে আমি ছাড়বো না। ওরে ভাই, সেই ছোট্ট থেকে কত কষ্ট করে তোকে আমি মানুষ করেছি, এত বড় করে তুলেছি, আজ তোকে ক্ষমা না করে পারি রে ভাই। ওরে ভাই, এই সমাজের সবাই জানে একজন মা তার মুখের খাবার ফেলে রেখে সন্তানের পায়খানা পরিষ্কার করে দিতে এতটুকু দ্বিধাবোধ করে না, আর সেই সন্তান বড় হয়ে যত অপরাধী করুক না কেন, মাতৃস্নেহ ছায় যে তাকে ফিরে আসতেই হবে রে ভাই, ফিরে আসতেই হবে। ওরে ভাই, সেই জন্যই তো গুণীজনেরা বলে গেছেন, কো সন্তান যদি বা হয়, কো মাতা কখনো নয়, কখনো নয়। দিদি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কি হয়েছে, কি হয়েছে তোমার? ওই শয়তান প্রতাপ রায় চৌধুরী আমার পিছু নিয়েছে। কেন? ও তুমি বুঝবে না দিদি, ও তুমি বুঝবে না। দাদা। দাদা? হ্যাঁ, তুমি আমার দাদা, আর আমি তোমার ছোট্ট বোন। বোন? তুই তুই আমাকে দাদা বলে ডাকলি? ওরে বোন, তোর বিপদের পাশে আমি দাঁড়াবো রে বোন, আমি দাঁড়াবো। ওই জনর প্রতাপ রায় চৌধুরীকে আমি ছাড়বো না রে বোন, ওই জনরটাকে আমি ছাড়বো না, ওর বদলা আমি নেব, বদলা। এই তো জেগে উঠেছে আমার বাজু। ওরে শয়তান প্রতাপ রায় চৌধুরী, আর তোর কোনো রক্ষে নেই। চলো সবাই, আমরা থানায় গিয়ে ওর নামে কেস করবো। চলো। ওরে
चाहे जब हमको आवाज दो हम थे जहां हम है अभी जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना গান গাইলাম পাচু গান গাইলাম আমার টেনশন হলেই আমি গান গাই আর এখানে কোনো পার্টির মিটিং চলছে নাকি রে পাচু বাবু আরে দিশা এসেছে নাকি রে দিশা এখানে নেই, চুপচাপ চলে যাও। কি বলছো গো দিদি আমি তো দিশার গায়ের গন্ধ পাচ্ছি আমি কিন্তু এক্ষুনি থানায় যাচ্ছে ওই! আর এক পা ঘরের বাইরে রাখলে এই পিস্তলের ছটা গুলিতে তোর মাথার খুলিটা একেবারে উড়িয়ে দেবো না, আমি আপনার পায়ে পড়ি, আমার জন্য পাঁচু মস্তানকে আপনি মারবেন না। না পাই নাই তুই আমার বুকে আয় আমি তো অনেক আগেই চেয়েছিলাম তোর এই রূপের অহংকারটাকে কামনার ফু দিয়ে নিভিয়ে দিতে না, তুই পারবি না রে বেঈমান। ওটা আমার ছত্র না তুই একটা শয়তান ওটা আমার ডাক না একটা জানোয়ার। যে সমস্ত মেয়েরা আমাকে বিশ্বাস করে ভালোবেসে থাকে তারা সবাই আমাকে ওই নামেই ডাকে রে ওই! তোর এত সাহস, তুই কিনা একটা মেয়ের গায়ে হাত তুলেছিস। ওটা আমার ছোটবেলার বদ অভ্যেস গো দিদি তুই একটা পশু রে একদম ঠিক কথা বলেছিস আমি একটা পশু কিন্তু একটা কথা জেনে রাখিস আমি মানুষদের থেকে পশু পাখিদের বেশি ভালোবাসি ওদের বেশি পছন্দ করি মানুষরা তো নিজের স্বার্থ বলে এই হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান আবার মানুষে বলে এটা বাংলাদেশের বর্ডার ওটা পাকিস্তানের বর্ডার ওটা চীনের বর্ডার কিন্তু পশু পাখিদের কোনো ধর্ম হয় না কোনো দেশ হয় না ওরা এ দেশের পাখি ও দেশে যাচ্ছে ও দেশের পাখি বিদেশে যাচ্ছে আবার বিদেশের পাখি এ দেশে ফিরে আসছে ওদের কোনো পাসপোর্টও লাগে না ওদের কোনো ভিসাও লাগে না আমার খুব জানতে ইচ্ছে করছে যে তোর শরীরে কোন জানোয়ার রক্ত বইছে। একদম ঠিক কথা বলেছিস যে আমাকে আবার ব্লাড টেস্ট করে দেখতে হবে যে আমার শরীরে কোন জানোয়ারের রক্ত বইছে তবে আমার মনে হয় আমার শরীরে সিংহের রক্ত বইছে বাবু আমি বলছি ওর কোনো সর্বনাশ করবেন না বাবু আমাকে ছেড়ে দিন না, আমাকে ছেড়ে দিন। মনে করো না আমি আপনার ছোট বোন। কি বললি তুই আমার ছোট বোন আরে না 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 আরে এই পাচু ও কি বললো ও ও আমার ছোট ছোট বোন মনে পড়ে যাচ্ছে আমার ছোটবেলাকার কথা সামান্য একটা মোবাইল ফোন না কিনে দেওয়ার জন্য আমি আমার মা বাবাকে রাতের অন্ধকারে ছাদের উপর তুলে নিয়ে গিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিলাম তারপর আমি দৌড়ে এসে নিচে দেখি আমার মা বাবা দুজনেই যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেলেন সারা শরীর রক্তে একেবারে ভেসে যাচ্ছে আর সেই দৃশ্যটা দেখে ফেলেছিল আমার ছোট বোন হ্যাঁ আমার ছোট বোন পাছে কাউকে বলে দেয় বা আমি ধরা পড়ে যাই তাই প্রমাণটা লোপট করার জন্যে সেই রাতেই আমি আমার বোনটাকে কাছে টেনে তার গলার নলিটা কুচ করে কেটে দিলাম তার ভবানীপুরের প্রাক্তন জমিদার দিবাকর রায় চৌধুরী আমার মামা আমি অসহায় ভেবে আমাকে তার কাছে নিয়ে এলেন আজ আমার কাছে সব আছে মান সম্মান গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিন্তু তা সত্ত্বেও আমি বড় একা বড় অসহায় একটা নিঃসঙ্গতা সব সময় আমাকে তাড়া করে বেড়ায় আজ এই মেয়েটা আমাকে দাদা বলে সেই
সমস্ত সসম্পূর্ণটা আমাকে সম্পূর্ণ করে দিল। না না রে, তুই একদম কাঁদিস না, একদম কাঁদিস না, কাঁদিস না বোন, কাঁদিস না, একদম চোখের জল ফেলিস না। সত্যি তো তুই আমার ছোট বোন, আর আমি তোর দাদা রে, আমি তোর দাদা। আয় 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 আয়, তুই আমার বুকে আয়, আয় তুই আমার বুকে আয়, আয় বোন। দাদা তুমি মনে করো না, আমি তোমার ছোট ভাই। আয় আয় ভাই, আয় আয় আয়, তুইও আয়, তুইও আয়। না 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 দিদি, না, বাবু নয়, বাবু নয়, বাবু নয়। স্নেহ ভরা ভালোবাসা দিয়ে তুমি আমাকে ভাই বলো, ভাই। আমি তোমার ছোট ভাই, আর তুমি আমার দিদি। ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ, তুমি আমার সত্যিকারের ভাই। আজ আমি সমাজের মানুষদের চিৎকার করে বলবো, দেখো সমাজের মানুষ, দেখো আমার ভাইকে দেখে শেখো। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। পরিস্থিতির চাপে পড়ে যারা খারাপ পথে চলে যায়, তারা আমার ভাইকে দেখে শেখো। মানুষ পারে যে অন্ধকারটাকে নিভিয়ে দিয়ে আলোর দিশা জ্বালতে। একদম ঠিক কথা বলেছো দিদি, একদম সত্যি কথা বলেছো। তুমি আমাকে আশীর্বাদ করো দিদি, আমি যেন আমার এই ভাই বোনদের নিয়ে সুন্দর স্বপ্নের জীবন গড়তে পারি। হ্যাঁ হ্যাঁ দিদি, আর আমি হাতের এই পিস্তলটা আমি তোমার পায়ে অঞ্জলি দিলাম। এই নাও, আমি তোমার পায়ে রাখলাম। দিদি, ভাই, দাদা ভাই, দাদা দাদা দাদা, আয় ভাই, আয়, আয় ভাই। দাদা, দাদা দাদা, তুই আমার ছোট বোন, দাদা, বড় আদরে ছোট বোন। তুই আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। ওই জনগণ, এই প্রতাপ রায়চৌধুরী, অনেক ভেবে দেখলাম এত তাড়াতাড়ি ভালো হওয়াটা আমার পক্ষে একদম উচিত হবে না। তাছাড়া এতগুলো ভাই বন্ধু নিয়ে আমি করবোটাই বাকি, তাই তো দিশাকে পৃথিবী থেকে সরিয়ে দিলাম। শয়তান, তুই এমন করে হাসছিস? আসবো না কেন, কি সুন্দর দৃশ্য। দিদির হাতে পিস্তল আর ভাইয়ের হাতে ছুরি, আর সামনে পড়ে আছে দিশার মৃতদেহ। এই অপূর্ব দৃশ্য দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। জোরে জোরে কাঁদ, চিৎকার করে কাঁদ। এই সমাজের অসহায়রা চিরকাল এইভাবেই কাঁদবে। রমর মতন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন প্রতাপ রাও শুধু হাসবে, শুধু হাসবে, শুধু চলে যেতে হবে। এতদিন ধরে যে আমি রঙিন স্বপ্ন দেখেছি, সে সব কিছু আমার মিথ্যে হয়ে যাবে। ওগো ঠাকুর, তুমি বলে দাও আমি কোন পথে যাব? বলো ঠাকুর, তুমি বলো, বলো, বলো। পদ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো শান্ত না প্রাণ।
বলে মা, দাও বলে মা গো, বলো না কি অপরাধে বুকে এত তৃষা কাঁদে, পারি না কেন যে আমি কোলে নিতে সঙ্গ, দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা গো। আহ বৃষ্টি দেবী, এখনো আপনি ঠাকুর আরাধনায় ব্যস্ত। নিন নিন, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আপনার ট্রেনের সময় হয়ে গেল। বিজু বাবু, কি বৃষ্টি দেবী, আপনি কাঁদছেন? আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। আপনার কোনো অনুরোধই আমি রাখতে পারবো না। বুঝতে পেরেছি, আমি গণিকার বোন বলে আমি আপনার কাছে ঘৃণার পাত্রী। ছি 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 ছি, আপনি কি বলছেন? গণিকার বোন বলে আমি আপনাকে কোনোদিন ঘৃণা করিনি। তবে কেন আপনার জীবন থেকে আপনি আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিতে চাইছেন? আপনি ভুল ভাবছেন। ছুঁড়ে ফেলবে কেন? এই দেখুন, বাবা আমাদের সম্পত্তির কিছু অংশ আপনার নামে উইল করে দিয়েছে, যাতে আপনার বাকি জীবনটা সুখী স্বাচ্ছন্দ্যে কেটে যায়। বাহ বাহ মিজু বাবু, বাহ! সম্পত্তির কিছু অংশ আপনি আমার নামে লিখে দিয়ে আপনি আমাকে করুণা করতে চাইছেন। তবে একটা কথা শুনে রাখুন মেজু বাবু, এই সম্পত্তি আমি চাই না, চাই না, চাই না। একই বৃষ্টি দেবী, দলিলটা আপনি ছুঁড়ে ফেলে দিলেন। দিলাম। আমি যে কি চাই তার বিনিময়ে পৃথিবীর সমস্ত ঐশ্বর্য আমার হাতে তুলে দিলেও তা আমি কিছুতেই নিতে পারবো না মেজু বাবু, কিছুতেই নিতে পারবো না। বৃষ্টি দেবী, আচ্ছা মেজু বাবু, আপনার কি কোনো কথাই মনে পড়ছে না? এই দেখুন না, আপনি নিজের হাতে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন, আর সেই সিঁদুর আজও আমার স্মৃতিতে প্রতি মুহূর্তে। বৃষ্টি দেবী, ওটা তো পাগলেই প্রলেপ ছিল। তাছাড়া আমার বর্দা আপনার সম্পর্কে যেসব কথাগুলো বলেছে, তারপরেও আপনাকে নিয়ে কোনো রকম ইতিবাচক চিন্তা করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আপনি আপনার বর্দাকে কতটুকু চেনেন, কতটুকু জানেন? উনি একটা শয়তান। বৃষ্টি দেবী, আমার বর্দা সম্বন্ধে আরেকটা বাজে ভাষা আপনি উচ্চারণ করবেন না। ছোট থেকে আমার বর্দাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি। মেজু বাবু, বিশ্বাস করা ভালো, কিন্তু অতি বিশ্বাস একদম ভালো নয়। একবার যদি বিশ্বাসের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, হাজার চেষ্টা করলে আর তাকে ফেরানো যায় না। ও, এতক্ষণে আপনার আসল উদ্দেশ্যটা বুঝলাম। তবে একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন বৃষ্টি দেবী, এবার সকলের মনে আপনি আপনার ছায়া ফেলতে পারলেও আমার মনে কোনো রকম মায়া ফেলতে পারবেন না, কারণ এই হৃদয়ে আপনার মতো মহিলার কোনো জায়গা নেই। আপনার হৃদয়ে আমি জায়গা করে নেব, আপনার মনের ঊষর মাটিকে আমি উর্বর করে তুলবো আমার সেবার জল সিঞ্চন করে। কামিনী কিংবা কাঞ্চনের মোহে আমি মুগ্ধ নই বৃষ্টি দেবী। আপনি নিশ্চয়ই জানেন, অঝড় ঝড়া বৃষ্টিতে মাটি গলে যায়, কিন্তু লোহা কোনোদিন গলে না। পুরাণ কিন্তু মিথ্যে কথা বলে না। লোহার তৈরি দুর্বেদ্য বাসর ঘরে লক্ষিন্দরকে মরতে হয়েছিল। মরতে তো হবেই, কারণ সেই বাসর ঘরে বিশ্বকর্মা তৈরি গোপন ছিদ্র ছিল, আর সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করেছিল বিষধরী কাল নাগিনী। কি বলে না? শুনুন কাল নাগিনী, আপনার ওই কামনা বাসনার ছোবল মেরে আপনি আমাকে রক্তাক্ত করতে পারবেন না, কারণ আমি রক্ত মাংসে গড়া লক্ষিন্দর নই। আমি স্বরূপ জয় করা, সংযমের আগুনে পড়া লোহার লক্ষিন্দর। বাবু না, আপনি আমাকে এভাবে একা করে দিয়ে যেতে পারেন না। আপনি আমার কথাগুলো শুনে জানবেন যে বাবু, আপনি আমার কথা। বেশ, আমার সাজানো স্বপ্নগুলো যদি সব মিথ্যে হয়ে যায়, আমিও দেখবো এর শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়। আপনার বাবা আমার সম্বন্ধে সবকিছু জানেন, উনাকেই আমি সব কথা বলবো। বৌমা, বৌমা, এই যে বৌমা, তুমি এখানে? হ্যাঁ বাবা, আপনি কিছু বলবেন? আচ্ছা বৌমা, এই পৃথিবীতে তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? কেন বাবা, আপনি তো জানেন আমি আকাশকেই বেশি ভালোবাসি। তাহলে সেই আকাশের মরা মুখের দিব্যি দিয়ে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে।
আবার আকাশে মোড়া মুখের দিব্যি কি আছে বাবা? আমি যেদিন থেকে আপনার বাড়িতে এসেছি সেই দিন থেকে আপনি আমার কাছে যা চেয়েছেন আপনাকে আমি তাই দিয়েছি। আপনি চেয়েছিলেন শান্তি, আপনাকে আমি শান্তি দিয়েছি। আপনি বলেছিলেন আকাশকে সেবা দিয়ে যত্ন দিয়ে সুস্থ করে তুলতে, আমার সেবা দিয়ে যত্ন দিয়ে আমি সুস্থ করে তুললাম। বলুন না বাবা, আপনি কি চান? আপনি যা চাইবেন আপনাকে আমি তাই দিয়ে চেষ্টা করব। আগে তুমি আকাশের মরা মুখের দিব্যি দাও। আপনাকে আমি বাবার আসনে বসিয়েছি, আমি আপনার মেয়ের মতো। আপনি আমাকে কি ক্ষতি চাইবেন? বলুন না বাবা, আপনি কি চান? আমি আমি আকাশের মোড়া মুখে দিব্যি দিলাম। বৌমা, বলুন না বাবা, আপনি কি চান? বলুন বাবা, বলুন বাবা। আমি হ্যাঁ আপনি। আমি তোমার কাছে, হ্যাঁ হ্যাঁ, আমার কাছ থেকে কি? আমি তোমার বলুন কাছে- বাবা, আমার কাছ থেকে কি? আমি আমার আকাশকে ভিক্ষা চাই। মনে রেখো মা, তুমি কিন্তু আকাশের মরা মুখের দিব্যি দিয়েছো। কেন কেন দিব্যি দিতে বললেন বাবা? আপনি তো জানেন আকাশকে আমি কতখানি ভালোবাসি, সেই আপনি কিনা। স্বার্থপর। আজ আমি একটা বড়ই স্বার্থপর। আমার সংসারের সুখ শান্তির জন্য আজ আমি তোমার কাছ থেকে আমি আমার আকাশকে ভিক্ষা চাই মা। কিন্তু বাবা, আমি যে প্রেমের ইটের উপর ইট সাজিয়ে আমি যে ভালোবাসার কুড়িয়ে করে বেঁধেছি, তার কি হবে বাবা? আমার স্বপ্নের কি হবে? আমার ভবিষ্যৎ কোথায়? বলুন না বাবা, আপনি বলুন না বাবা, আপনি বলুন না বাবা। বৌমা, পারবে পারবে মা, তুমি পারবে আমার ওই চাওয়াটুকু ফিরিয়ে দিতে। আপনাকে আমি বাবার আসনে বসিয়েছি, সেই সেই আপনি কিনা আমার পায়ে ধরলেন। পেয়ে যাবেন, পেয়ে যাবেন বাবা, পেয়ে যাবেন। এমনিতে এমনিতে তো আপনার ছেলে আমাকে সহ্যই করতে পারে না। এবার দেখবেন বাবা, আমি এমন কাণ্ড ঘটাবো বাড়ির সবাই আমাকে ভুল বুঝে আমার গায়ে ঘৃণার থুতু দেবে। তখন আপনি বাড়ির সকলের সামনে আমাকে মারতে কুকুরের মতো বের করে দেবে। আপনাকে যে আমি বাবার আসনে বসিয়েছি, সেই আপনি কিনা আমার পায়ে ধরলে আমার সব থেকে দুর্বল জায়গাটাই আঘাত করে। আপনি যা চাইছেন তা পেয়ে যাবেন বাবা। আপনার বাড়িতে আমি সবাইকে শান্তি দিয়ে গেলাম, আর দুঃখটাকে আমার কাছে রেখে দিলাম বাবা। আমি রেখে দিলাম আপনার বাড়িতে, আমি সবাইকে সুখ দিয়ে গেলাম, আর অশান্তিটাকে আমি আমার নিজের কাছে রেখে দেব বাবা। এতদিন আপনার বাড়িতে এসে সবাইকে শান্তি দিয়ে গেলাম, আর আমি আমার ভালোবাসাকে সাপ্লাই করতে পারবো না। কিন্তু বাবা, আপনি কি জানেন এই বিশাল পৃথিবীতে আমি যে বড় একা হয়ে যাব বাবা, আমি যে বড় একা হয়ে যাব বাবা, আমি যে বড় একা। বৌমা, সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে। একটা পপের কাঁটাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। এইবার পালাও এই সিংজি। এত বড় সাহস, আমার মাথায় পিস্তল ধরে। এদিকে খবর পেলাম পাঁচু মালটা নাকি আবার ভালো হওয়ার স্বপ্ন দেখছে। ডানা গজিয়েছে, ছোড়া বাচ্চার মরবার ডানা গজিয়েছে। নমস্কার প্রতাপ বাবু। আরে
বল বল বল, হঠাৎ তুই কি মনে করে? আপনার শয়তানির মুখোশটা আমি খুলে দিতে এলাম। হঠাৎ আগুন নিয়ে খেলতে ইচ্ছে হলো কেন তো? আরে আমি তো পুরুষ মানুষ, তাই আগুন নিয়ে খেলা করতে আমি বেশি ভালোবাসি। বলছি শোন, তোকে 10 ঘন্টা সময় দিলাম, তুই এলাকা ছেড়ে চলে যা, নাহলে 15 ঘন্টার মধ্যে তোকে হাড়ি কাঠিয়ে চড়িয়ে দেবো। আচ্ছা প্রতাপ বাবু, আমরা ট্রিক্স করে আপনার মামার যে বিষয় সম্পত্তির দলিলগুলো হাতিয়েছিলাম সেগুলো কোথায়? কোন দলিলগুলোর কথা বলছিস বলতো? বাহ, আপনি তো পাক্কা পাল্টিবাজ মাল আছেন। আরে এটা তো পাল্টি বাজি রে চুকরে। তোকে আবার বলছি শোন, প্রাণের মা থাকলে তুই এলাকা ছেড়ে চলে যা, নাহলে তোর রাস্তা কুত্তাকে, তোর মতন রাস্তার কুত্তাকে মায়ের ভোগে পাঠাতে আমার বিন্দু মাত্র সময় লাগবে না। চল আজ জলে নেবে, তুই কুমিরের সাথে বাস করছিস আর লড়াই করতে চাইছিস? প্রতাপ বাবু, আরে কুমিরটা তো আগে মারি, তারপরে না হয় জলটাকে পরিষ্কার করব। ভুলে যাবেন না প্রতাপ বাবু, এই দেশে এখনো আইন আদালত আছে। আপনার মুখোশটা আমি টেনে ছিঁড়ে দেবো। আরে দাঁড়া 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 দাঁড়া, তোর জিভটা বড্ড বেশি স্লিপ করছে, এবার একটু ব্রেক করছে। এই নাটক বন্ধ করুন, আপনার স্থান হবে ওই জেলে। জেলে? জেলে গোবিন্দভোগ চালের ভাত চাওয়া যায়? হ্যাঁ, তার উপরে গরম গাওয়া ঘি, হ্যাঁ, মানে এসি রুম, কালার টিভি দেবে তো? মানে দেখ পাচ্ছি, তুই আমার অনেক দিনের বন্ধু, ছোট ভাইয়ের মতো, তোর সঙ্গে বেইমানি করাটা একদম উচিত হবে না। তুই আমার হয়ে অনেক কাজ করেছিস। একটা কথা শোন, আমি কাল সন্ধ্যাবেলা সমস্ত দলিলপত্র নিয়ে আমি তোর কাছে আসছি। তোর ভাগটা তোর সামনে তোর নামে এখন লেখালেখি করে দিয়ে আসবে, তুই এখন যা। একটা কথা মনে রাখবেন প্রতাপ বাবু, এই এলাকার সব মানুষ কিন্তু জানে আমি একটা বুনো। সুস্থ মানুষের শরীরে কেমন করে চুলকানি ঘটাতে হয় সেটা আমার থেকে আর ভালো কেউ জানে না। তুই কি বললি রে? তুই কি বললি? তুই যদি বুনল হোস, আমিও তো তাহলে বাঘা তেঁতুল রে। যত চুলকানি, যত কুটকুটানি সব এক নিমেষেই শেষ। তোমরাই চলে চালা, তোকে মেরে দেবো সালা, একেবারে মেরে দেবো। যে সালা আমার কাছে সম্পত্তির ভাগ চাইবে তাকেই আমি মেরে দেবো। ঠিক এই কারণে আমি আজ পর্যন্ত কোনো সন্তান নিইনি। আমি জানি সেই সন্তান একদিন বড় হয়ে আমার কাছে সম্পত্তির ভাগ চাইবে, আর সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এইবার আপনারা বুঝতে পারছেন তো এই শালা কত বড় জাত হারামি। এইবার আমার লক্ষ্য ওই বৃষ্টি, ওই শালিকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব, তবেই হবে আমার শান্তি। সেই কখন থেকে একা একা অপেক্ষা করছি, অথচ বৃষ্টির কোনো পাত্র নেই। আর অপেক্ষা করতে হবে না মশাই, আমি এসে গেছি। তোমার বুঝি রাগ হয়েছে? তুমি বুঝি আমার সঙ্গে কথা বলবে না? রাগ হবে না? অমন করে আমার দিকে কি দেখছো? তোমাকে মনে হয় সারা জীবন এমনি করে তোমার মুখের দিকে আমি তাকিয়ে থাকি। তুমি সারা জীবন এমনি করে আমার পাশে থাকবে তো? অবশ্যই থাকবো, আমি এমনি করে আমার বুকের মধ্যে জড়িয়ে রাখবো। কিন্তু কিন্তু যদি কেউ দেখে ফেলে? দেখুক না, তাতে ক্ষতি কি? বাহ বাহ, চমৎকার। তো কতদিন এই নোংরামো খেলাটা চলছে আমি জানতে পারি কি? সেটা আপনার না জানলেও চলবে। কি অন্যায় করে তোমার মুখে মুখে তর্ক? বলো, এই নোংরামো খেলা চলছে? বলবো না। বলতে তোমাকে হবেই। দেখো দেখো বৌদি, দেখো তোমাদের আদরের বৌমার আসল কীর্তিতে দেখো, আজ উনি হাতে নাতে ধরা পড়ে গেছে। ছি 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 ছি। হ্যাঁ, এতদিন
এতদিন জানতেন না, এখন জানতে পারলেন তো? এটাই আমার আসল রূপ। এতে আবার ছি ছি করা কি আছে? আমি যা করেছি বেশ করেছি। কি মুখে মুখে তর্ক? এত নীচ তুমি? এটাই তাহলে তোমার আসল চরিত্র? এরপর থেকে আমার ঠাকুরপোর দিকে যদি চোখ তুলে তাকিয়েছো, তাহলে তোমার চোখ আমি অন্ধ করে দেব। এই বৃষ্টি, এই আজ তোকে সত্যি করে বলতে হবে। বলতো তুই কি সত্যি সত্যি এই নোংরা পথে নেমেছিস? সত্যি সত্যি সত্যি। আমি তোমাদের কতবার বলবো, আমি যা করছি সুস্থ মস্তিষ্কে ভেবে চিন্তে করেছি, কারণ আমিও তো একটা রক্তে মাংসে গড়া মানুষ। ছি, ছি, ছি। এ কথা বলতে তোর লজ্জা করছে না? আজ তোকে আমার বোন বলে ভাবতে ঘেন্না করছে। ঘেন্না করো, যত খুশি ঘেন্না করো। কে বারণ করেছে? যত খুশি ঘেন্না করো। বাবা, আপনি কিছু বলবেন না? না, চৌধুরী বাবু নয়, বলবো আমি। যে মেয়ে কিনা এমন পরিবারের মুখে চটিঙ্কালি মাখাতে পারে, তার বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আর তুই কখনো আমার ওখানে যাবি না। আমি জানবো আমার বোন বৃষ্টি আজ থেকে মরে গেছে, মরে গেছে, মরে গেছে। মামা বাবু, আজকে আমি বলছি, এই কাল নাগিনীকে এই মুহূর্তে বাড়ি থেকে দূর করে দিন। দেখলেন তো আমার জন্য আপনার কত বড় ক্ষতি হয়ে গেল। দেখলেন তো বাবু, দেখলেন তো আপনি কতবার এই বস্তির মেয়েটাকে আমার স্ত্রী বলে মেনে নিতে বলেছিলেন, আমি তো মেনে নিইনি। আপনি এখন বুঝতে পারছেন তো কত বড় ভুল ছিলেন আপনি। একি তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে বেরিয়ে যাও। একটা নোংরা বস্তির মেয়ে ইচ্ছা করছে তু তু দিয়ে তোমার মুখটাকে ভরিয়ে দিই। ছি ছি ছি, একটা নোংরা বস্তির মেয়ে। এবার আপনি খুশি হয়েছেন তো বাবা? বলুন না বাবা, এবার আপনি খুশি হয়েছেন তো? আমি নিজে হাতে নিজের হৃৎপিণ্ডটা বের করে আপনার হাতে তুলে দিতে পেরেছি তো? চুপ করো, চুপ করো তুমি। তোমার কথাগুলো আমার বুকের ভেতর বিষের ফলার মতো দিচ্ছে। এবার আপনি আপনার সংসারের সবাইকে নিয়ে শান্তিতে থাকুন। আর তুমি? কি লাভ, কি লাভ বাবা? আমার কথা ভেবে কি লাভ? বৌমা, বৃষ্টিটা শালা মরে গেছে। এই অভিনব নাটক থেকে একটা চরিত্র কমে গেছে। বৃষ্টি মরে গেছে, মরে গেছে। আকাশের মনে যে ঘৃণার আলপনা এঁকে দিয়েছি, সেই ঘৃণার আলপনাকে আপনি ধরে ও আবার বিয়ে করবে, ও বিয়ে করে সুখী হবে। আলোটা আপনাদের কাছে রইল, আর অন্ধকারটাকে আমি নিজের কাছে রেখে দেব। যান, যান বাবা, যান। এবার আপনি বাড়ির ভেতরে যান। দাঁড়ান বাবা, নিজের অজান্তে চোখ থেকে জলটা বেরিয়ে আসা, সে জলটা আপনি মুছে যান, নইলে বাড়ির আপনাকে সবাই সন্দেহ করবে। এবার আপনি যান বাবা, এবার আপনি যান। ছি 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 ছি, একটা নোংরা বস্তির মেয়ে ইচ্ছা করছে এই মুখে থুতু দিয়ে ভরিয়ে দিই, থুতু দিয়ে ভরিয়ে দিই, থুতু দিয়ে ভরিয়ে দিই। এবার আমি কি করব? এই শূন্য স্মৃতি নিয়ে ফিরে যেতে হবে সেই নিবিড় অন্ধকার জগতে। আমার একটাই পরিচয় হবে, আমি গণিকা, আমি গণিকা, আমি গণিকা। তাই তো নিজের হাতে, নিজের শিবির সিঁদুর আমি মুছে ফেললাম। কিন্তু এবার আমি কি করব? এবার আমি কি করব? সেদিন যে আকাশের রাত থেকে আমি নিজেকে রক্ষা করতে পারিনি, আমার গর্ভে জোর সন্তান, কি করব? আমি কি করব? মেরে ফেলবো ওকে, আমি মেরে ফেলবো। এই সমাজে যেমন আমার স্ত্রী ওর দিকে নেই, তেমনি মা ডাক শোনার আমার যোগ্যতা নেই। আমার একটাই পরিচয়, আমি গণিকা, আমি গণিকা, আমি গণিকা। কেন এত
কষ্ট করছো বৃষ্টি, আমি তো আছি। একই একই বড় বাবু আপনি? আমি কায়ার পিছনে যেমন ছা থাকে তেমনি তোমার পিছনে আমি। আপনি এখান থেকে চলে যান বড় বাবু, আমার কাছ থেকে পাবার মতন আর আপনার কিছু নেই। কিছু নেই বলছো রানী? তোমার এই নধর শরীরটা পাওয়ার জন্যই তো আমি এতদিন ধরে তোমার পিছনে পড়ে আছি। কালকে উঠে বিষাক্ত কালকে উঠে ফণ যখন একবার তুলেছি, আমার ছবল থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে ছেড়ে দে, মাথা! চিৎকার কিসের? ছেড়ে দে প্রতাপ, তুই আমার বৌমাকে ছেড়ে দে। দাদা তুমি এত বড় বেঈমান, এতদিন আমি তোমাকে বিশ্বাস করে এসেছিলাম, আজ তোমাকে আমি চুপ! চুপ, সরে যা এখান থেকে। চুপ, সরে যা এখান থেকে। ওরা যখন একবার আমি পড়েই গেছি, সব কটাকে আমি এখানে শেষ করে ফেলবো। ভেবেছিলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করে তোকে মেরে ফেলে দেবো, কিন্তু তোর এতই কপালটা ভালো, তোর বউটা মরে গেল আর তুই শালা বেঁচে গেলি। ওই! ভেবেছিলে কি সারা জীবন তোমার হুকুমে চাকর হয়ে থাকবো, তাই না? কথা বলতে পারলে তুমি? চুপ! মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই না? আমি যে কি করতে পারি তা তোদের কোনো ধারণা নেই। আর আমি যে কি করতে পারি সেটা তোমার ধারণা নেই। একই সিংজি, আমি সিংজি নই, আমি পলাশ। পলাশ? হ্যাঁ বাবা, পলাশ? আমি একা আছিনি, সঙ্গে দাসবাবু এসেছেন। দিশার পাঁচুর খুনিকে খুঁজে বেড়াচ্ছিল। আজ এই দৃশ্যটা ওদের কাছে অনেকটাই প্রমাণ হয়ে গেল। দাসবাবু, ইয়েস, নিয়ে যান এই শয়তানটাকে। ইউ আর আন্ডার অ্যারেস্ট প্রতাপ বাবু, চলুন। দেখলে তো, আমি বলেছিলাম না তোমার ওই হাসির পাহাড়টা একদিন গলে গলে পড়বে। মিলল তো। পারলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও, পুষ্পিতা পারলে তুমিও। কেঁদো না, কেঁদো না বৌদি, কেঁদো না। দাদা যদি কোনোদিন মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসে, আবার ওকে আমরা সবাই বুকে টেনে নেব। দাদা, দাদা তুমি আমায় ক্ষমা করো। তোমার সুখের জন্য, তোমার ভালোর জন্য বৌদি আর আমি এই নাটকটা করতে বাধ্য হয়েছিলাম, যাতে তুমি। যাতে আমি ওর প্রতি ঘৃণাটা বেশি করে করতে পারি, তাই তো? না গো না, তোমার সুখের জন্য আমি সব কিছু করতে পারি গো, আমি সব কিছু করতে পারি। আমাকে হারিয়ে নিজে জিততে চেয়েছো, তাই না? না গো না, আমি সব সময় তোমাকে জেতাতে চেয়েছি। কোথায়? কোথায় আমার বোন বৃষ্টি? এই তো সবাই এখানে আছেন দেখছি। দিদি, জানেন, আজ আমি একটা সত্যি কথা বলতে এসেছি। দিদি, জানেন বাবুরা, জানেন সেদিন যখন একরাশ অভিমান নিয়ে আপনাদের বাড়ি থেকে চলে গেলাম, গিয়ে দেখি প্রভাকর বাবু আমার জন্য অপেক্ষা করছেন। অনেকক্ষণ কথাবার্তার পর জানতে পারলাম ওনার হারিয়ে যাওয়া যমজ মেয়ের ইতিহাস। তুমি চুপ করো, হ্যাঁ বাবুজি, আমি সব আপনি জানি। বলুন। আমি বলছি তোমরা শোনো। ঠিক আছে, বলো। প্রভাকর বাবু একদিন আমাকে বলেছিল, তার দুই যমজ মেয়েকে নিয়ে শিলিগুড়ি যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় একটি মেয়ে হারিয়ে যায়, আর একটি মেয়েকে আমার মেজ ছেলে আকাশের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর নতুন বৌমাকে নিয়ে ওরা বাইরে হানিমুনে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি অ্যাক্সিডেন্টে বৌমাটি মারা যায়। আর আমার মেজ ছেলে আকাশ স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। অনেক চেষ্টা করেও তার স্মৃতিশক্তি ফেরাতে পারেনি। একদিন ডাক্তারবাবু আমাকে বলল, বৌমার মতো দেখতে কোনো মেয়ে যদি আকাশের জীবনে আসে তাহলে হয়তো ভালো হয়ে যাবে, না হলে সারাটা জীবন স্মৃতিভ্রষ্ট হয়ে থাকবে। তখন একদিন আমি ওই শিলিগুড়ি স্টেশনে গেলাম। আমার পরম বন্ধু ওসমান ভাইয়ের সঙ্গে দেখা হলো। আমার সংসারের সমস্ত ঘটনা খুলে বললাম। ও শুনে বলল, ওই ট্রেন দুর্ঘটনার দিন একটা হারিয়ে যাওয়া মেয়েকে ওই চম্পাবাইয়ের মা বাড়িতে নিয়ে যায়। আমি তখন ঠিকানা নিয়ে ওই চম্পাবাইয়ের বাড়িতে গেলাম।
ওখানে গিয়ে আমি জানতে পারি ও গণিকার মেয়ে নয়, ও প্রভাকর বাবুর হারিয়ে যাওয়া মেয়ে। বাবা আজ প্রভাকর বাবু আমাদের মধ্যে বেঁচে নাই, উনি বেঁচে থাকলে নিশ্চয়ই খুব খুশি হতেন। চলো চলো দিদি চলো, আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে সে অন্ধকার জগতে ফিরে যাব। চল বনি, চল, তোকে নিয়ে অনেক দূরে চলে যাবো আমি। চল। দাঁড়াও, আমি দিবাকর রায় চৌধুরী বলছি। তুমি আমার বাড়ি থেকে আমার বাড়ির কোনো সম্পদ চুরি করে নিয়ে যেতে পারো না। আমি চুরি করেছি? আমরা আড়াল থেকে সব শুনেছি। বিশ্বাস করুন দিদি, আমি চুরি করিনি। বিশ্বাস করুন বাবা, আমি চুরি করিনি। বিশ্বাস করুন নিজ বাবু, আমি চুরি করিনি। করেছো? আমার বংশের প্রদীপ তোমার গর্ভে, ওকে নিয়ে তুমি এখান থেকে যেতে পারো না। আকাশ, বাবা, সেদিন পাগলের বেশে বৌমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলে, আজ তো তুমি সম্পূর্ণ সুস্থ। এই নাও, এই দেখতে পাচ্ছ না, এই রায় চৌধুরী বাড়ির লক্ষ্মী শূন্য স্মৃতিতে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ না, ওর শূন্য স্মৃতি সিঁদুর চায়। এই নাও, তোমার মায়ের রেখে যাওয়া আশীর্বাদী সিঁদুর। এই সিঁদুর দিয়ে তুমি আমার মায়ের শূন্য স্মৃতি রাঙিয়ে দাও, তোমার মায়ের স্বপ্ন পূরণ করো। এই তুমি কি করলে গো? সেদিন নয় পাগলের খেয়ালে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলে, কিন্তু আজ তো তুমি সম্পূর্ণ সুস্থ, তাহলে তুমি এটা কেন করলে? তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো